আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকা এবং সুস্থতা কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের উপর আলোচনা করব। আজকে আমরা মূলত ত্রিকোণমিতিক সমীকরণের উপর আলোচনা করব। এর আগে আমরা দুইটা ক্লাসের মাধ্যমে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক সমীকরণ। এখন প্রথমে আসি আমরা ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে। ত্রিকোণমিতিক সমীকরণ হলো যে ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে। তার সংজ্ঞা তোমরা লিখতে পারো যে ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলে। ত্রিকোণমিতিক সমীকরণ বলে। অর্থাৎ যে সকল সমীকরণে ত্রিকোণমিতিক অনুপাত থাকে, যেমন ধরো cos θ = ½ এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ, অথবা sin θ plus cos θ = 1 এটাও একটা ত্রিকোণমিতিক সমীকরণ। এগুলি হলো ত্রিকোণমিতিক সমীকরণ। এখন আমাদের কাজ কি? ত্রিকোণমিতিক সমীকরণে আমাদের কাজ কি? ত্রিকোণমিতিক সমীকরণ বীজগণিতীয় সমীকরণে যেমন মনে করো x² + 5x + 6 = 0। এখানে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই চলকের মান বের করা, x এর মান x = what এটা বের করা। আর ত্রিকোণমিতিক সমীকরণে আমাদের কাজ কি? ত্রিকোণমিতিক সমীকরণে কাজ হলো আমাদের এই যে কোণ, এই যে থিটা এত = what, অর্থাৎ থিটা = what আমাদের হলো যে থিটার মান বের করা। অর্থাৎ তাহলে ত্রিকোণমিতিক সমীকরণ কি বললাম, আর সমীকরণের সমাধানটা কি? সমাধান হলো ত্রিকোণমিতিক যে সকল কোন ত্রিকোণমিতিক সমীকরণকে সিদ্ধ করে সেটাই হলো তোমার ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। অর্থাৎ কোণের থিটার যে সকল মান, যদি sin θ plus cos θ = something 1 বা যে কোনো ধ্রুবক হয়, তাহলে থিটা এর যে কোণের যে সকল মান, কোণ বলতে এখানে অ্যাঙ্গেল, কোণের যে সকল মান কোন ত্রিকোণমিতিক সমীকরণকে সিদ্ধ করে, কোন ত্রিকোণমিতিক সমীকরণকে সিদ্ধ করে তাকে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। যেমন ধরো sin θ = ½ আছে, তাহলে sin কত ডিগ্রি মান হয়? sin আমরা জানি যে ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি 0 থেকে 90 ডিগ্রি হয়, তাহলে এখানে sin 30 ডিগ্রি = ½ তাহলে এই যে থিটার মানটা কি? থিটার মান কত? 30 ডিগ্রি এখানে। তাহলে 30 ডিগ্রি কোণটা এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এখানে কত হলো যে থিটার মান, অর্থাৎ কি এখানে θ = 30 ডিগ্রি। যে sin θ যদি ½ হয়, তাহলে θ হয় 30 ডিগ্রি। তাহলে এই হলো একটা সমাধান, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। কিন্তু শুধুমাত্র যে 30 ডিগ্রি এটাকে সিদ্ধ করবে এমন না। ধরো 150 ডিগ্রি, যে sin 150 ডিগ্রি মান হয়, তাহলে θ = 30 ডিগ্রি হতে পারে, 150 ডিগ্রি হতে পারে। এই 30 ডিগ্রির সাথে যদি আমরা আরো কোণ যোগ করি, যে ধরো 360 ডিগ্রি যোগ করি, তাহলে 390 ডিগ্রি, যে 390 ডিগ্রি
sin 390 ডিগ্রি মান হলো হাফ। তাহলে এই হলো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। তাহলে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান আবার দুই রকম, একটা হলো যে নির্দিষ্ট সমাধান আর একটা হলো সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন। যে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, সমাধান হলো দুই প্রকার, একটা হলো নির্দিষ্ট সমাধান, সমাধান আর একটা হলো সাধারণ সমাধান। এই দুই রকম। এখন নির্দিষ্ট সমাধানের সময় তোমাদেরকে একটা কোণের রেঞ্জ দেওয়া থাকবে, যে এর ভিতরে একটা কোণের একটা ইন্টারভেল দেওয়া থাকে, যে এর ভিতরে তার সমাধান হবে। ধরো যে sin θ = হাফ, sin θ = হাফ, এই একটা সমীকরণ, এটা সমাধান করো। θ is greater or equal to 0, less or equal to π। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে এই সমীকরণটার সমাধান কত। তাহলে এখানে কত হবে? θ = হবে 30 ডিগ্রি আর হলো 150 ডিগ্রি। যে sin 30 ডিগ্রি মানে হাফ, আবার 150 ডিগ্রি মানে হাফ। এটা আর যদি অ্যাঙ্গেলটা যদি এরকম দেওয়া থাকতো যে sin θ = হাফ আর 0 is less or equal to θ is less or equal to π/2, এটা হলো θ। যদি এই π/2 অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে sin θ এর মান এই সমীকরণের সমাধান, তাহলে θ = কত? শুধু 30 ডিগ্রি। এখানে যে ইন্টারভ্যালটা হলো কত? 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। তাহলে এখানে এটা সমাধান হলো দুইটা, একটা 30 ডিগ্রি, একটা 150 ডিগ্রি। আবার যদি এই ইন্টারভ্যালটা যদি হয় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে একটা সমাধান, এটার মান হলো কত? 30 ডিগ্রি। এখন এইটার সাথে তুমি যত এই 360 ডিগ্রি যত যোগ করবে, 30 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, এটা মান হাফ হবে। তার সাথে আরো 360 ডিগ্রি যোগ করো, তার মান হাফ হবে। তাহলে এটা হলো কি, এই আসলে এই ফাংশনগুলি হলো পর্যায়বৃত্ত ফাংশন, অর্থাৎ নির্দিষ্ট পর্যায় পর পর এটার মান ফিরে আসে। তাহলে এই পর্যায় কত? সাইন ফাংশন এবং কস ফাংশন, এই দুইটার পর্যায় হলো 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি পর পর একই মানে ফিরে আসে। তাহলে এটা গেল নির্দিষ্ট সমাধানের কথা। এবার আসো সাধারণ সমাধান। ধরো যে tan θ = tan, সাধারণ সমাধান নিয়ে এবার আলোচনা করি আমরা। যে ধরো tan θ = 1, তাহলে এটা নির্দিষ্ট সমাধান হবে কত? যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় 0 is less or equal to θ is less than π/2, কারণ এখানে less or equal to লেখা যাবে না, কারণ tan θ 90 ডিগ্রি আনডিফাইন্ড। tan θ এর জন্য এই থিটার মান 90 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত, তাহলে এটা less than 90 ডিগ্রি হবে অথবা greater than 90 ডিগ্রি। তাহলে এখানে θ = কত? θ হলো 45 ডিগ্রি বা π/4 এখানে। আর এইটার সাধারণ সমাধান হলো tan θ = এটাকে আমরা লিখতে পারি যে tan θ = tan π/4। সুতরাং θ = n π plus alpha π/4 n belongs to k। এই সূত্রটা কিভাবে হবে হলো আমরা এটা প্রমাণ করব পরে, আপাতত মনে রাখো এটা হলো একটা এই সমীকরণটা tan θ = 1, এই সমীকরণটার একটা সাধারণ tan θ = 1 কে লিখতে পারি, 1 মানে tan π/4 আমরা লিখতে পারি। তাহলে এটাকে ধরা হয় tan θ = tan alpha হলে θ = n π plus alpha, n belongs to z। n এর মান কি? n এর মান z মানে কি? n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা 0। তাহলে n belongs to আমরা সংক্ষেপে লিখব n belongs to z, অথবা যদি কেউ কথায় লেখো তাহলে লিখবা n ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা 0। এত বড় না লিখে n belongs to z লেখাই ভালো। তাহলে এইটা হলো কি? এইটা হলো সাধারণ সমাধান। এই যে θ = π/4, এইটা হলো এই যে নির্দিষ্ট সমাধান এটা। আবার এটার সাধারণ সমাধান হলো এটা tan θ =
এই যে মান হলে থিটা ইকুয়াল টু tan পাই প্লাস পাই বাই 4 এটা কিভাবে হলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এইটা জানলাম আমরা এখানে যে ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কি, আর ত্রিকোণমিতিক সমীকরণের দুই রকম সমাধান, একটা হলো নির্দিষ্ট সমাধান আর একটা হলো সাধারণ সমাধান। sin θ = 0 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করব। তারপর আমরা sin θ = 0, cos θ = 0, tan θ = 0 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করব। তার জন্য দেখো আমরা একটা চিত্র অঙ্কন করি যে ধরো x অক্ষ y অক্ষ আর এখানে একটা বিন্দু px একটা বিন্দু, তাহলে এটুকু হলো x আর এটুকু হলো y আর এটাকে ধরো মনে করো মূলবিন্দু O আর এই কোণটা হলো থিটা। তাহলে আমরা কি করব, এখন sin θ = 0 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করব। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ হলো সমীকরণ sin θ = 0। তাহলে sin θ আবার sin θ এখান থেকে sin θ = কত, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে sin θ হলো কত লম্ব বাই আর এটাকে মনে করা হলো r, এই OP হলো r, তাহলে লম্ব বাই OP y বাই r, তাহলে y বাই r, তাহলে sin θ = 0 মানে y বাই r = 0, তাহলে y বাই r = 0 মানে y বাই r = 0। আচ্ছা আমরা নিচে লিখি তো যে এটা হলো sin θ = y বাই r = 0 এটা। তাহলে y বাই r = যদি 0 হয় এখানে, এর অর্থ কি, এর অর্থ হলো y এর মানে হলো y = 0, which implies y = 0। y = 0 মানে কি, যা x অক্ষরেখা সমীকরণ। যে আমরা এখানে কি পেলাম যে y = 0, এই y = 0 রেখা আমরা জানি কি x অক্ষরেখার সমীকরণ হলো y = 0 রেখা। তাহলে কি হলো একটি কোণের, সুতরাং একটি কোণের sin অনুপাতের মান 0 হলে এটা হলো এই যে রেখাটা দেখো OP রেখাটা কোথায় ছিল, x বরাবর ছিল, x অক্ষ বরাবর, এইটা এই থিটা কোণে ঘুরে এই পজিশনে আসবে। তাহলে কোণ উৎপন্নকারী রেখা কোনটা, এই OP রেখাটা হলো কোণ উৎপন্নকারী রেখা। একটি কোণের sin অনুপাতের মান 0 হলে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখা, 0 হলে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখা কোনটা বলছি, OP রেখাটা, কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখার শেষ অবস্থানের বিন্দুটি কোথায় থাকবে, যে এই আমাদের এখানে কি y x অক্ষের উপর y = 0 রেখার উপর, তাহলে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখাটি হয় এই পজিশনে থাকবে, না হয় x অক্ষের উপর আসতে হলে, না হয় এই দিক দিয়ে এইভাবে x অক্ষের উপর আসবে, অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এইভাবে x অক্ষের উপর আসবে। তাহলে কি হলো যে এইভাবে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখাটি y = 0 যেহেতু, তাহলে θ = এখানে 0 হলে এই OP রেখাটা হবে এই দিকে, এইভাবে x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অথবা x অক্ষের উপর থাকতে হলে তাকে কি করতে হবে, এই দিক এইভাবে ঘুরে 180 ডিগ্রি ঘুরে এখানে আসতে হবে পাই কোণে ঘুরে, অথবা এখান থেকে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে এদিকে আসলে এই যে পাই কোণে ঘুরে এখানে আসতে হবে। তাহলে তাকে কি করতে হবে, 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস পাই, এদিকে ঘুরলে প্লাস পাই, অথবা এদিকে ঘুরে পাই কোণ সৃষ্টি করতে হবে। এভাবে প্লাস পাই বা মাইনাস পাই এর গুণিতক কোণ সৃষ্টি করতে হবে।
যে একটি কোণের সাইন অনুপাতের মান শূন্য হলে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান ঘূর্ণায়মান এখানে হবে রেখা ঘূর্ণায়মান রেখার শেষ অবস্থানের বিন্দুটি কোথায় থাকবে? x অক্ষের উপর থাকবে, x অক্ষের উপর থাকবে। তা এখন এটা কখন সম্ভব হবে? এটি তখনই সম্ভব হবে যে ঘূর্ণায়মান রেখাটি এটি তখনই সম্ভব হবে যখন ঘূর্ণায়মান রেখাটি ঘুরে আদি অবস্থানে রেখা অর্থাৎ x অক্ষের সাথে আদি অবস্থানের রেখা অর্থাৎ x অক্ষের সাথে মিলিত হবে আর x অক্ষের সাথে মিলিত হলে তাকে কি করতে হবে? তাকে এইভাবে ঘুরে এখান থেকে ঘুরে এখানে আসলে 180 ডিগ্রি মানে পাই, আবার এখান থেকে যদি আবার এখানে ঘুরে তাহলে 2 পাই, আবার এদিকে যদি ঘুরে তাহলে 3 পাই, আবার এদিকে যদি আরেকবার ঘুরে 4 পাই, এভাবে n পাই। আর যদি এদিকে ঘুরে তাহলে মাইনাস পাই, এভাবে ঘুরে -2 পাই, -3 পাই, -4 পাই, এইভাবে তাকে ঘুরে কোথায় আসতে হবে? আলটিমেটলি তার গোল হবে কোথায়? x অক্ষের উপর। তার এসে মিলিত হবে x অক্ষের উপর। তাহলে ঘূর্ণায়মান রেখা কিভাবে আসবে? কেবল সুতরাং ঘূর্ণায়মান রেখা কেবল ঘূর্ণায়মান রেখা কেবল x অক্ষের সাথে 0 ডিগ্রি x অক্ষের সাথে 0 ডিগ্রি প্লাস মাইনাস পাই। তা কি বললাম? যে যদি ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরে তাহলে প্লাস পাই, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হলো পাই। আবার যদি এখান থেকে পাই ঘুরে আবার যদি এই 360 ডিগ্রি ঘুরে আসে তাহলে কত হলো? 2 পাই। তাহলে এদিকে হলো যে 0 ডিগ্রি প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস 3 পাই প্লাস মাইনাস 4 পাই অর্থাৎ ইত্যাদি। এভাবে বলতে গেলে আমরা কি বলতে পারি? প্লাস মাইনাস n পাই। যে ঘূর্ণায়মান রেখা কেবল x অক্ষের সাথে 0 ডিগ্রি প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই ইত্যাদি কোণ উৎপন্ন করে কি করবে? x অক্ষের সাথে ইত্যাদি কোণ উৎপন্ন করবে। তাহলে কি আসলো কনক্লুশন? যে যদি sin θ 0 হয় তাহলে থিটার মানটা কোথায় থাকবে? x অক্ষের উপরে থাকবে। আর x অক্ষের উপরে থাকলে সেখানে কোণ উৎপন্ন করে 0 ডিগ্রি অথবা প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস 3 পাই প্লাস মাইনাস 4 পাই এভাবে প্লাস মাইনাস n পাই ইত্যাদি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ সুতরাং θ যে sin θ 0 হলে সুতরাং sin θ 0 হলে θ 0 ডিগ্রি θ 0 ডিগ্রি ডিগ্রি লেখা দরকার নেই, 0 প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস 2 পাই এটাই লিখব আমরা। আবার প্লাস মাইনাস 3 পাই ইত্যাদি প্লাস মাইনাস n পাই এখানে লিখতে পারি ইত্যাদি। তাহলে sin θ 0 হলে θ অর্থাৎ এই তোমরা ক্যালকুলেটরে দেখবা যে পাই এর যে কোনো গুণিতক, যে sin পাই এর যে কোনো গুণিতকের মান হলো 0। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি দেখো, যে
sin 0 দেখো sin 0 ইনটু পাই এটার মান কত 0, sin 1 ইনটু পাই এটার মান 0, sin মাইনাস 1 ইনটু পাই তার মান 0, sin 2 ইনটু পাই 0, sin মাইনাস 2 ইনটু পাই 0। তাহলে এইভাবে অগ্রসর হলে আমরা কি বলতে পারি, sin এইভাবে ডট ডট দিয়ে আমরা বলতে পারি sin n ইনটু পাই ইকুয়ালস টু 0, অর্থাৎ sin n পাই এর মান অলওয়েজ 0। তাহলে n হতে হবে কি পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা শূন্য। এখান থেকে আমরা শিখলাম যে sin n পাই এর মান, অর্থাৎ কনক্লুশনটা হলো এটাই যে sin থিটা ইকুয়াল টু 0 হলে, সুতরাং sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, অর্থাৎ এই যে এই থিটার জায়গায় কি হবে n পাই, n টা কি n বিলংস টু z, এইটা এখান থেকে আমরা শিখলাম। তাহলে এটাই হলো একটা সাধারণ সমাধান, sin থিটা ইকুয়াল টু 0 হলে এটা একটা এক নাম্বার সূত্র আমাদের মনে রাখতে হবে। আমাদের সূত্র নাম্বার 1 যে আমরা যেটা এখন করালাম এটা হলো সূত্র 1, sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, n বিলংস টু z, এটা হলো সূত্র 1, এক নম্বর সূত্র আমরা করলাম। এখন যাব আমরা 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্র আমরা একইভাবে এই যে cos থিটা ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করি। তাহলে আমাদের সমীকরণ হলো এখানে দেখো cos থিটা ইকুয়াল টু 0, এখানে cos থিটা ইকুয়াল টু 0, আর চিত্রে দেখো চিত্রে হলো যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এই ভূমি হলো x, অতিভুজ হলো r, তাহলে ভূমি বাই অতিভুজ x বাই r, তাহলে cos থিটা কত 0 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় x এর মান কত 0, which implies x equals to 0, যা y অক্ষের x equal to 0 হলো যা y অক্ষের সমীকরণ, এটা হলো y অক্ষের সমীকরণ। তাহলে এই একইভাবে আমরা আগে যেভাবে বর্ণনা দিয়েছি যে cos থিটা এই যে ঘূর্ণায়মান রেখা cos থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই যে এই ঘূর্ণায়মান রেখাটা কোথায় হবে, x ইকুয়াল টু 0 মানে y অক্ষ বরাবর, এই যে এখান থেকে এই ঘূর্ণায়মান রেখার আদি অবস্থান হলো ox বরাবর। তো এখান থেকে দেখো থিটা কোণ উৎপন্ন করে এখানে আসছে, আর ox বরাবর এখানে বলা হয়েছে যে cos থিটা ইকুয়াল টু যখন 0 হবে তাহলে এটা এখান থেকে কি করবে, এই y অক্ষ বরাবর আসবে, এইভাবে হয় 90 ডিগ্রি করে এইভাবে আসবে, অথবা উল্টা দিক থেকে এই দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখানে -90 ডিগ্রি করে এখানে যাবে। তাহলে থিটার মান কি হচ্ছে, এখানে হচ্ছে প্লাস মাইনাস 90 ডিগ্রি অথবা পাই বাই প্লাস মাইনাস পাই বাই। আবার যদি এই ঘুরে এখান থেকে তাকে এখান থেকে ঘুরে আদি অবস্থান থেকে ঘুরে হয় এখানে আসবে, না হয় এখানে আসবে, যে y অক্ষের উপর থাকতে হবে, x অক্ষের উপরে না বা অন্য কোথাও না। তাকে যদি cos থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে ঘূর্ণায়মান রেখা তার আদি অবস্থানের সাথে হয় এইভাবে এসে 90 ডিগ্রি ঘুরে y অক্ষের সাথে মিলবে, অথবা এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে এইভাবে y অক্ষের সাথে মিলবে। আর যদি এইভাবে এসে এইখান থেকে ঘুরে এতটুকু আসে তাহলে হলো যে কত প্লাস মাইনাস এখানে হবে 3 পাই বাই 2, পাই বাই 2 কয়টা, তিনটা 90 ডিগ্রি, যে এখান থেকে ঘুরে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, তাহলে হয় এখানে 3 পাই বাই 2 প্লাস 3 পাই বাই 2 হবে, অথবা এখান থেকে ঘুরে এখানে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি মাইনাস 3 পাই বাই 2 হবে। একইভাবে তার অবস্থান সবসময় হবে y অক্ষের উপর। তাহলে এখানে আমরা এটাই শিখলাম যে প্রথমে আমরা শিখছিলাম যে sin থিটা ইকুয়াল টু 0 হলে ঘূর্ণায়মান রেখার অবস্থান হবে কোথায়, x অক্ষের উপর। এখন আমরা শিখলাম যে cos থিটা ইকুয়াল টু 0 হলে ঘূর্ণায়মান রেখার অবস্থান হবে কোথায়, y অক্ষের উপর। তাহলে সুতরাং cos থিটা ইকুয়াল টু 0 হলে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান
ঘূর্ণায়মান রেখা রেখার অবস্থান হবে y অক্ষের উপর ঘূর্ণায়মান রেখাটি কোথায় থাকবে? y অক্ষের উপর থাকবে। তাহলে ঘূর্ণায়মান রেখা কি কি কোণ উৎপন্ন করবে এখানে? সুতরাং ঘূর্ণায়মান রেখাটি প্লাস মাইনাস π/2 প্লাস মাইনাস 3π/2 প্লাস মাইনাস 5π/2 ডট ডট প্লাস মাইনাস। আচ্ছা দেখো এখানে 1π/2, একটা 1 কি π/2 মানে কি 1 * π/2, 1 একটা বিজোড় সংখ্যা। এটা হলো কি 3 * π/2, এটা একটা বিজোড় সংখ্যা। 5 * π/2, এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা বিজোড় সংখ্যাকে কিভাবে লিখি? আমরা বিজোড় সংখ্যাকে লিখি twice and plus 1, এটা হলো একটা বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যার সাথে কত? π/2, 5 এর সাথে π/2, 3 এর সাথে π/2, 1 এর সাথে π/2। তাহলে বিজোড় সংখ্যার সাথে π/2 আপ টু twice and plus 1 into π/2 ইত্যাদি ইত্যাদি। যে ঘূর্ণায়মান রেখাটি এত কোণ উৎপন্ন করবে ইত্যাদি কোণ উৎপন্ন করবে। তাহলে অর্থাৎ এখানে থিটার মানটা কি হবে? থিটার মান যদি হয় প্লাস π/2, তাহলে cos π/2 কত? 0 আমরা জানি। যদি মাইনাস π/2 তাহলে cos প্লাস থিটা আর মাইনাস থিটার মান একই। তারপর হলো 3π/2 এর মান কত? 0 হবে। cos 5π/2 এর মান কত হবে? 0 হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে cos অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিতকের মান হলো 0। cos লিখতে পারি আমরা cos 1 * π/2 এটা দিই, cos -1 * π/2 এটা হবে, cos 3 * π/2 এটা মান, cos -3 * π/2 তার মান 0। তাহলে প্লাস মাইনাস 1 এর 1π/2 প্লাস মাইনাস 3π/2 একইভাবে প্লাস মাইনাস 5π/2। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে cos ডট ডট দিয়ে আমরা বলতে পারি cos twice and plus 1 into π/2 এটার মান হলো 0। এই অর্থাৎ এই 90 ডিগ্রি বিজোড়, এটা হলো একটা বিজোড় সংখ্যা। cos 90 ডিগ্রি কোণের বিজোড় গুণিতকের মান, এখান থেকে আমরা কনক্লুশনে বলতে পারি যে cos 90 ডিগ্রি কোণের বিজোড় গুণিতকের মান হবে 0। তাহলে এখন এটাকে যদি আমরা ধরি এই 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 কোণটাকে যদি আমরা ধরি থিটা, ধরি twice and plus 1 into π/2 equals to theta। তাহলে এখানে এটা কি দাঁড়ায়? cos theta, এটা থেকে আসছে। সুতরাং cos theta equals to 0, এটাকে ধরলাম আমরা theta। তাহলে cos theta equal to 0 হলে theta equal to কত? theta equal to twice and plus 1 into π/2। সুতরাং কনক্লুশন কি হলো? সুতরাং cos theta equals to 0 হলে cos theta equals to 0 হলে theta equals to twice and plus 1 into π/2, এখানে লিখতে হবে n belongs to k। এই হলো আমাদের দ্বিতীয় সূত্র। সূত্রগুলি অবশ্যই মুখস্থ করতে হবে, না হয় অঙ্ক করা যাবে না। এই হলো 2 নম্বর সূত্র। 1 নম্বর ছিল আমাদের sin theta equal to 0 হলে theta equal to n/, আর cos theta equal to 0 হলে theta equal to twice and plus 1 into π/2। নেক্সট 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হলো যে tan theta equal to 0 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়। তাহলে tan theta equal to এখানে দেখো tan theta equal to কত? এখানে tan theta equals to হলো 0, which implies sin theta by cos theta equals to 0। তো এখান থেকে আমরা লিখতে পারি কত? বর্গমূল করলে কত হবে এখানে? sin theta equals to 0। অর্থাৎ tan theta কখন 0 হবে? tan theta 0 হবে sin theta equal to 0 হবে। তাহলে sin theta, এটা এক নম্বর সূত্রে আমরা কি পেয়েছি? sin theta equal to 0 হলে সুতরাং theta equal to কত হবে? n π। এটা এক নম্বর সূত্রে আমরা পেয়েছি।
tan sin θ ইকুয়াল টু যদি 0 হয় θ ইকুয়াল টু n পাই n বিলংস টু z। তাহলে এটা এখানেই শেষ। অর্থাৎ sin θ যেখানে যেখানে 0 tan θ ও সেখানে সেখানে 0। তাহলে আমরা দেখো কি পাইলাম, এখানে তিনটা সূত্র পেয়ে গেলাম। এক নাম্বার সূত্র হলো আমাদের sin θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু n পাই, এটা n বিলংস টু z। দুই নম্বর সূত্রে পেলাম আমরা cos θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু cosn প্লাস 1 ইনটু পাই বাই 2 n বিলংস টু z, এটা লিখতে হবে। তিন নাম্বার পেলাম tan θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু n পাই n বিলংস টু z। এই তিনটা সূত্র আমরা পেয়ে গেছি। এখন এই তিনটা সূত্রের উপর আমরা তিনটা উদাহরণ আগে দেব, তারপরে আমাদের মোট 10টা সূত্র, ত্রিকোণমিতিক সমীকরণের মোট 10টা সূত্র আমাদের প্রমাণ করতে হবে এবং মনে রাখতে হবে। এই 10টা সূত্রের উপরেই অঙ্ক থাকবে। এখন আমরা এই তিনটা সূত্রের উপর আমরা তিনটা উদাহরণ করব। আগে নম্বর সূত্রের উপর একটা প্রথম উদাহরণটা দেব যে cos 9x cos 7x equals to cos 5x cos 3x। এই সমীকরণটার সমাধান নির্ণয় করতে হবে। এটা একটা নির্দিষ্ট সমাধান, সাধারণ সমাধান। নির্দিষ্ট সমাধান করতে হলেও আমাদেরকে আগে সাধারণ সমাধান করে আসতে হবে। এটা x এর মানটা কোথায় বের করতে হবে? পাই বাই 4 এর চেয়ে ছোট আর মাইনাস পাই বাই 4 এর চেয়ে বড়, এর ভিতরে x এর যে মানগুলি পাবো আমরা সেই মানগুলি আমরা বের করব। তাহলে আমরা শুরু করব কিভাবে? প্রদত্ত সমীকরণ হলো cos 9x cos 7x equals to cos 5x into cos 3x। তোমরা ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ে, একাদশ শ্রেণীতে সপ্তম অধ্যায়ে যে সূত্রগুলি করেছো, এই অঙ্ক করতে হলে তোমাদের সকল সূত্র সেই সূত্রগুলি মনে রাখতে হবে এবং তোমরা যদি মনে না থাকে ওগুলি মুখস্থ করে তারপরে এই অঙ্ক করতে হবে। এখান থেকে দেখো আমরা এখানে cos a cos b আছে, এখানেও cos a cos b আছে, কিন্তু cos a cos b সূত্র আমরা কি জানি? 2 cos a cos b। শুধু cos a cos b কোনো সূত্র না, আমাদের সূত্র আছে 2 cos a cos b। তাহলে আমরা এখানে কি করতে পারি? 2 দ্বারা গুণ করতে পারি উভয় পক্ষকে। 2 cos 9x into cos 7x equal to cos 5x equals to 2 cos 5x into cos 3x। তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষকে এই 2 দ্বারা গুণ করে 2 cos a cos b সূত্র বানালাম। এখন 2 cos a cos b সূত্র কি? cos a plus b cos 9x plus 7x cos a plus b into cos a minus b 9x minus 7x। তো এর যদি একবারে লেখো এখানে 16x আর এখানে 2x তাও হবে। আবার ডান পাশে 2 cos a cos b cos 5x plus 3x cos a plus b into cos 5x minus 3x cos a minus b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো cos 16x into cos twice x equals to cos 8x into cos 2x 2 cos a cos b cos a plus b plus cos এখানে সরি একটু এখানে হবে প্লাস cos a minus b, এখানে প্লাস হবে 2 cos a cos b cos a plus b plus cos a minus b আবার cos a plus b plus cos a minus b। তাহলে এখানে cos 16x plus cos 2x cos 8x plus cos 2x। এখন এই উভয় পক্ষ থেকে cos 2x আমরা বাদ দিয়ে দিতে পারি। cos 2x বাদ দিলে নেক্সট আমরা পাচ্ছি হলো cos 16x minus cos 8x equals to 0 এটা পাচ্ছি। এখন আবার cos c minus cos d সূত্র দেখো, প্রত্যেকটা সূত্র তোমাদের কাজে লাগতেছে ফার্স্ট ইয়ারে যে সূত্রগুলি পড়ছো। এটা হলো cos c আর এটা হলো cos d। cos c minus cos d equals to 2 sin c plus d by 2 16x plus 8x divided by 2 2 sin c plus d by 2 into sin d minus c by 2
8x minus 16x divided by 2 equals to 0 এইটা তাহলে cos c minus cos d 2 sin c plus d by 2 into sin d minus c by 2 এটা পেলাম। নেক্সট দেখো আমাদের কিছু অংশ মুছতে হবে। which implies এখান থেকে আমরা লিখতে পারি 2 sin তাহলে এখানে 16 plus 8 24 by 2 12x into sin এখানে থাকে minus 8 minus 4x equals to 0 এখন দেখো sin minus থিটা হলো minus sin থিটা এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি which implies minus 2 sin 12x into sin 4x equals to 0 এইটা পেলাম। এখন আমাদের সরল করা শেষ হয়ে গেল, এখন আমরা সূত্রের প্রয়োগ দেখাবো। এখানে এখন হয় এই দুইটা এই ফাংশনের গুণফল হলো 0 হয় sin 12x 0 অথবা sin 4x 0 মাইনাস 2 তো 0 সুতরাং হয় sin 12x 0 এখন এখানে এইটাই থিটা এই 12x টা হলো থিটা সুতরাং sin থিটা 0 হলে থিটা করবে থিটা কত থিটা হলো 12x n pi n belongs to a এটা লিখতে হবে তাহলে আমরা কি পেলাম sin θ 0 হলে θ n pi which আমাদের উদ্দেশ্য হলো অ্যাঙ্গেলের মান বের করা কোণের মান এই যে x এর মান তাহলে x উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করলে n pi by 12 n belongs to a এটা পেলাম আমরা আবার অথবা sin 4x 0 sin 4x 0 সুতরাং x n pi which implies x n pi by 4 n belongs to z n belongs to z এটা এই n belongs to z প্রতি লাইনে লেখা উচিত তোমরা যদি একদম শেষের লাইনে গিয়ে লেখো তাও হবে তবে বেটার হলো যে প্রতি লাইনে লেখা n belongs to z তাহলে আমরা দুইটা সমাধান পেলাম দেখো এই হলো x এই একটা সাধারণ সমাধান এই আরেকটা দুইটাই হলো এখন এই দুইটা মিলিয়ে হবে সম্মিলিতভাবে হবে আমাদের এই সমীকরণের সমাধান তাহলে আমরা কি পেলাম সুতরাং দুইটাকে কম্বাইন করে মানে একসাথে করে লিখব আমরা সুতরাং x n pi by 12 n pi by 4 n belongs to z এই হলো আমাদের সাধারণ সমাধানটা পেয়ে গেলাম কিন্তু আমাদের বের করতে হবে এই x এর মানটা -π/4 থেকে +π/4 এর মধ্যে বের করতে হবে এখন সেটা কিভাবে তাহলে আমাদের কি দেখো এখান থেকে আমরা শিখলাম যে যে কোনো যদি পার্টিকুলার সলিউশন বা নির্দিষ্ট সমাধান বের করতে হয় তাহলে আমাদেরকে আগে কি করতে হবে আগে সাধারণ সমাধানটা বের করে নিতে হবে এই সাধারণ সমাধান আমরা বের করব এখন লিখব আমরা সুতরাং n 0 হলে n এর মান 0 +-1 +-2 ইত্যাদি n 0 হলে x কত পাই আমরা n 0 হলে এটাও 0 এটাও 0 তাহলে x পাইলাম আমরা 0 n 0 n 1 হলে এখানে π/12 x হলো π/12 আর এখানে x π/4 এটা n -1 হলে যদি -1 হয় তাহলে এখানে পাই আমরা x -π/4 আর π/12 আর হলো -π/4 তারপরে হলো n যদি 2 হয় n 2 হলে এখানে আমরা পাচ্ছি কত n এর মান 2 বসালে 2 আর 12 কেটে π/6 x π/6 আর এখানে পাই আমরা 2 হলে π/2
তারপরে হলো n equals to -2 হলে আমরা পাই x equals to এখানে -π/6 আর এখানে হলো -2 হলে -π/4। কিন্তু আমাদের বের করতে হবে কি x এর মানটা কোথায় থাকবে লেস দেন π/4 আর গ্রেটার দেন -π/4। তার মানে কি x এর মান π/4 এর চেয়ে ছোট, তার মানে এইটা গ্রহণযোগ্য না, এই π/4 এটা গ্রহণযোগ্য না, -π/4 এর চেয়ে বড় এটাও গ্রহণযোগ্য না, তারপরে π/2 90 ডিগ্রি, তো এই দুইটা গ্রহণযোগ্য না একটা। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হলো এই কয়টা, এই কয়টা হলো গ্রহণযোগ্য মান। আমরা বের করার সময় যেগুলি গ্রহণযোগ্য না সেগুলি সহ বের করব, কিন্তু অ্যান্সার লেখার সময় শুধু যে মানগুলি গ্রহণযোগ্য শুধু সেগুলি। সুতরাং ফাইনালি কি পেলাম আমরা? সুতরাং x হলো 0 প্লাস মাইনাস এই যে π/12 বা -π/2 প্লাস মাইনাস π/12 আর এটা হলো প্লাস মাইনাস π/6 মানে 30 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য। এটা হলো 45 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা গ্রহণযোগ্য, আর এটা হলো 15 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি এটা গ্রহণযোগ্য। এই হলো আমাদের সমাধান। এখানে তোমরা অ্যানসারও লিখতে পারো অথবা সলভও লিখতে পারো। সলভও লিখতে পারো, কি লিখবে? অ্যানসার লিখলে হবে, সলভ লিখলেও হবে, যেহেতু সমাধান লিখবো। তাহলে এই 1 নম্বরের উপর আমরা একটা উদাহরণ দিলাম। আমরা এই 2 নম্বরের উপর 2 নম্বর সূত্রের উপর একটা উদাহরণ দিচ্ছি। দেখো যে একটা প্রবলেম 10x * 10 3x 1 হলে 1 আর হলে একটা নির্দিষ্ট সমাধান বের করতে হবে x lies between -π/2 and +π/2 এর ভিতরে সমাধানটা বের করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ হলো 10x * 10 3x 1। এটাকে আমরা লিখতে পারি হলো sin x * sin 3x by cos x * cos 3x 1, which implies cos 3x * cos x sin 3x sin x। এটাকে আমরা এটা which implies সবগুলোকে বাম পাশে নিয়ে আসলে cos 3x cos x minus sin 3x sin x 0। এটা এখন দেখো এখানে কি সূত্র? cos a cos b minus sin a sin b। এই সূত্রটা হবে তোমাদের প্রতিটা সূত্রই মুখস্থ থাকতে হবে, না হয় এসব অঙ্ক করা যাবে না। cos a cos b minus sin a sin b, cos a plus b cos a হলো 3x b হলো x 0, which implies cos 4x 0। এখন দেখো এই যে cos θ এটা হলো θ, cos θ 0 হলে θ cosine plus 1 into π/2, এটা হলো বিজোড় সংখ্যা, 90 ডিগ্রির বিজোড় গুণিত। তাহলে সুতরাং 4x মানে θ cosine plus 1 into π/2 and belongs to 0। এটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমরা কি 4x এর মান বের করব নাকি x এর মান বের করব? আমরা বের করব x এর মান। তাহলে 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে পাচ্ছি আমরা x cosine plus 1 into π/8 and belongs to 0। যদি আমাদের বলে যে শুধু সমাধান করো, এটা যদি না দেওয়া থাকে, এই ব্যবধিটা যদি না দেওয়া থাকে, তাহলে আমাদের অ্যানসার এটাই সাধারণ সমাধান বের করতে হবে। আর যদি ব্যবধি দেওয়া থাকে এইভাবে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই ব্যবধির মধ্যে মানগুলি বের করতে হবে। এখন আমরা এই ব্যবধির মধ্যে মান বের করব আগের অঙ্কটার মতো। জাস্ট আমি সব অঙ্ক কিন্তু এরকম ব্যবধি দেওয়া থাকবে না, কিছু কিছু অঙ্ক থাকবে যে ব্যবধি ছাড়া শুধু সাধারণ সমাধান। তাহলে এইটা এখন তাহলে যদি আমরা এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ, সুতরাং n equals to 0 হলে 1 implies 1 নম্বর সমীকরণ হতে পারে n equal to 0 যদি হয়, তাহলে এখানে কত হবে? এটা 0 হবে π/8, তাহলে x equals to হলো π/8। তারপরে n equals to 1 হলে 1 implies 1 নম্বর হতে পারে n equal to যদি 1 হয় তাহলে 2 plus 1 3π/8, এটা হয় x equals to হয় 3π/8।
n ইকুয়ালস টু -1 হলে 1 ইনক্রিজ, তাহলে এক নম্বর হতে পারি আমরা যদি -1 হয় তাহলে এখানে হয় -2 + 1 -5/8 x ইকুয়ালস টু -5/8 এটা। n ইকুয়ালস টু 2 হলে 1 ইনক্রিজ, n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এখানে 2 গুণে 4 1 5/8 x ইকুয়ালস টু 5/8। n ইকুয়ালস টু -2 হলে 1 ইনক্রিজ, -2 যদি হয় তাহলে -4 + 1 মাইনাস x ইকুয়ালস টু -3/8 এই মানে। এরপরে 3 + 3 -3 বসাইলে দেখা যাবে যে এই ব্যবধির বাইরে চলে যাচ্ছে। এই জন্য এরপর মানগুলি বের করে দেখাতে পারো যে আমি যদি n = 3 বসাই তাহলে কি হবে, এখানে 3 বসাইলে 7/8 এইটা এই ব্যবধির বাইরে চলে যাবে। আর যদি -3 বসাই -5/8 এটাও এই ব্যবধির বাইরে চলে যাবে, সেজন্য সেই মানগুলি আর বের করা দরকার নেই। কিন্তু এর মধ্যে দেখো আমাদের 5/8, এই 5/8 কিন্তু এই ব্যবধির মধ্যে না, এর বাহিরে। 5/8 হলো 5/2 এর চেয়ে বেশি, সেজন্য যদি 4/8 হতো তাহলে হতো 5/2, তাহলে এটা 5/2 এর বেশি, এটা গ্রহণযোগ্য। তাহলে আমাদের এই চারটা মান, বাকি চারটা মান গ্রহণযোগ্য। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? সুতরাং x ইকুয়ালস টু +-5/8 +-5/8 আর হলো +-3/8 এই হলো আমাদের সমাধান। এই আছে এই অঙ্কটার অ্যান্সার হলো এটা, এই ব্যবধির মধ্যে। আর যদি ব্যবধি দেওয়া না থাকতো সাধারণ সমাধান করতে বলতো, সাধারণ সমাধান উল্লেখ থাকবে না, সমাধান করো, কিন্তু এই ব্যবধিটা দেওয়া না থাকতো তাহলে এই 1 নম্বরে অ্যান্সার শেষ হয়ে যেত। এই হলো দ্বিতীয় উদাহরণ। আবার 3 নম্বর সূত্রের উপর এখানে একটা উদাহরণ দেখো। আরেকটা অঙ্ক তৃতীয় সূত্রটার উপর যেটা ছিল আমাদের tan θ = 0 হলে θ = n π, এটার উপরে আমরা একটা প্রবলেম করাচ্ছি। দেখো এই একটা সূত্র দেওয়া আছে tan x + tan y x + tan x = tan x * tan y x * tan x। এখান থেকে আমরা লিখতে পারি দেখো tan x + tan 2x = -tan y x + tan x * tan twice x * tan twice x। এটা এখন which implies tan x + tan 2x = এই দুইটা থেকে যদি tan twice x যদি আমরা কমন নিই তাহলে -tan twice x কমন নিলে এখানে থাকে 1 tan x * tan 2x এইটা থাকে। তাহলে এখন উভয় পক্ষকে এটা দ্বারা ভাগ করো, এটা দ্বারা ভাগ করলে tan x + tan 2x by 1 tan x * tan 2x = -tan 3x এইটা। এখন দেখো এখানে একটা সূত্র যেটা একাদশ শ্রেণীতে তোমরা করেছো, tan a + tan b 1 - tan a * tan b = tan a + b, which implies tan x + 2x, tan a হলো x 2x হলো b, tan a + b এটাকে যদি বাম পাশে নিয়ে আসি আমরা তাহলে হয় +tan 3x = 0। তাহলে এখানে দেখো এখানে tan 3x + tan 3x = 0 এটা পেলাম। এখন এখান থেকে দেখো which implies কয়টা tan 2x 3x দুইটা 2 tan 3x = 0, তার মানে tan 3x = 0, এই 2 0। তাহলে সুতরাং tan θ এটা হলো θ, tan θ = 0 হলে সুতরাং θ = 3x = কত n π n belongs to z, এটা লিখতে হবে। সুতরাং x = 3 দ্বারা ভাগ করো n π বাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই n π বাই 3 n belongs to z। এই হলো অ্যানসার। এই শেষ অঙ্ক। আমরা তো এর আগে করলাম হলো sin θ 0 cos θ
জিরো না, সাইন থিটা এর মান অশূন্য ধ্রুবক, জিরো না হয় অশূন্য ধ্রুবক মানে কি, ধরো সাইন থিটা ইকুয়াল টু হাফ, এটাকে আমরা কে মনে করতে পারি, এই হাফ কে আমরা কে মনে করতে পারি। আরো আমরা জানি কি এই হাফ মানে কি, কে সাইন ফাংশনের এবং কস ফাংশনের মান কত, -1 থেকে +1 এর মধ্যে। এই যে হাফটা বললাম, এই কে এর মান বা এই হাফ, এই সংখ্যাটা কি হবে, -1 এবং +1 এর মধ্যে হবে, কিন্তু শূন্য না, -1 এর মধ্যে, -1 থেকে +1 হবে, কিন্তু এর মাঝখানে তো জিরো আছে, তাহলে এখানে জিরো হবে না, জিরোর জন্য আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। এখন হলো জিরো ছাড়া যে কোনো ধ্রুবক যদি হয়, সেই ধ্রুবকটাকে মনে করি আমরা কে, তাহলে আমরা শিওর যে কে এর মান 1 বা 1 এর চেয়ে ছোট, আর হলো -1 বা -1 এর চেয়ে বড়, আর এখানে কে এর মান শূন্য না, শূন্যর জন্য আমরা আলাদা প্রমাণ করেছি। এখন এই সূত্রটা কিভাবে করব আমরা সেটা, তাহলে এখানে দেখো sin θ ইকুয়াল টু যদি মনে করো কে এর মান হাফ হয়, তাহলে এখানে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি মান হাফ, তাই না, π/6 এটা লিখতে পারি। তার মানে sin θ ইকুয়াল টু এটাকে যদি মনে করি আলফা, তাহলে আমাদের কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো sin θ ইকুয়াল টু k ইকুয়াল টু sin আলফা লিখতে পারি। এটা যে হাফই হবে এমন কথা নাই, যে 1/3 হইতে পারে, 1/4 হইতে পারে, 1/√3 হইতে পারে, 1/√2 ইত্যাদি হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব সেটা, এই নিয়মটা দেখো, এটা যদি পারো তাহলে তোমরা কজেরটাও পারবা, একই নিয়ম। তাহলে আমাদের ধরি sin θ ইকুয়ালস টু k ইকুয়ালস টু sin আলফা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin θ মাইনাস sin আলফা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা একটা সূত্র করি, sin c মাইনাস sin b, sin c মাইনাস sin b সূত্র কি, 2 sin c মাইনাস sin b সূত্র 2 cos c প্লাস b বাই 2 ইনটু sin c মাইনাস b বাই 2 ইকুয়ালস টু 0। এটা তোমরা পারো, এই যে বলছি যে সবগুলি সূত্র পারতে হবে তোমাদের, যে ফার্স্ট ইয়ারে যে আমরা সূত্র করেছ ত্রিকোণমিতির সকল সূত্র পারতে হবে। তাহলে এখানে দেখো এই দুইটা ফাংশনের গুণফল হলো কত, 0, তাহলে তারা আলাদা আলাদা পাবে 0। সুতরাং হয় cos θ প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0 এটা। এখন cos θ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে θ ইকুয়াল টু কত, θ হলো এই পুরাটা, cos θ ইকুয়ালস টু 0 হলে সুতরাং θ প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু twice n প্লাস 1 ইনটু পাই বাই 2। এখানে n না লিখে দেখে আমরা এই সূত্রটা আমরা পেয়েছিলাম যে twice n প্লাস 1 ইনটু পাই বাই 2, কিন্তু এখানে আমরা twice n না লিখে m লিখি, twice m প্লাস 1 ইনটু পাই বাই 2, m বিলংস টু 0, n এর জায়গায় m লেখা নেই, কি কথা, m হলো যে কোনো পূর্ণ সংখ্যা, এটা লিখি। তাহলে এখান থেকে এই 2 আর এই 2 কেটে দিতে পারি আমরা, দেখো তাহলে এখান থেকে θ প্লাস আলফা ইকুয়ালস টু twice m প্লাস 1 ইনটু পাই, এটা লিখি, which implies আমরা বের করব কি θ, θর মান θ ইকুয়ালস টু twice m প্লাস 1 ইনটু পাই মাইনাস আলফা, এটা লিখতে পারি। নেক্সট, এখন এটাকে আমরা যদি লিখি যে which implies θ equals to twice m plus 1, দেখো এই যে twice m plus 1 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, যেহেতু m পূর্ণ সংখ্যা, তাহলে এইটা এই পাই এর সাথে আছে একটা বিজোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো twice m plus 1 into পাই, তারপরে এগুলো এখানে লিখতে পারি, দেখো মাইনাস বা প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস প্লাস মাইনাস আলফা টু দি পাওয়ার, কি লিখতে পারি আমরা এখানে, যে twice m plus 1 into পাই মাইনাস আলফা টু দি পাওয়ার, বা মাইনাস 1, এখানে একটা মাইনাস 1 আছে, তো মাইনাস প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার যদি বিজোড় সংখ্যা লিখি twice m plus 1 into আলফা লিখি, দেখো তাহলে এই মাইনাস 1 এর পাওয়ার বিজোড় সংখ্যা মানে কি, এই মাইনাসটা ঠিক থাকবে না, মাইনাস আলফা আমরা এইটার সাথে মিলানোর জন্য
যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, -1 এর পাওয়ার নিলাম একটা বিজোড় সংখ্যা, ওইটার সাথে নিলাম আমরা আলফা। এইটাকে মনে করি যে 1 নম্বর সমীকরণ। আবার এখান থেকে আসার কথা আমরা হয় এটা যে এবার আমরা অথবা sin থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0। এটা তাহলে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। সুতরাং থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু n পাই। n বিলংস টু এখানে আমরা লিখি আগেরটার মতো m পাই। n পাই না লিখে m পাই লিখব আমরা m পাই। m বিলংস টু z। m টা হলো z। এখান থেকে আমরা লিখতে পারি হলো যে থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2m পাই, এটা হলো m। তো এখান থেকে দেখো which implies theta equals to 2m pi plus alpha। তাহলে এখান থেকে দেখো এই এটাকে যদি আমরা লিখি, দেখো এখানে জোড় সংখ্যা, দেখো এই টুয়াইস m নাকি, এই টুয়াইস m হলো একটা জোড় সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা লিখি, দেখো টুয়াইস m পাই প্লাস -1 টু দি পাওয়ার টুয়াইস m ইনটু আলফা। তাহলে -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা +1, এই প্লাস হয়ে যায়। আর এই যে এইটার সাথে টুয়াইস m এর সাথে মিল করার জন্য আমরাও -1 এর পাওয়ার দিলাম কত, জোড় সংখ্যা। তো এই পাই এর সাথে আছে জোড় সংখ্যা, -1 এর পাওয়ার জোড় সংখ্যা ইনটু আলফা। তাহলে এইটাকে দাও ধরো 2 নম্বর সমীকরণ। এখন দেখো যে এই সলিউশনটা কি, এই সমীকরণের sin থিটা ইকুয়াল টু যদি sin আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু দেখো বিজোড় পাই প্লাস -1 এর পাওয়ার বিজোড় ইনটু আলফা। আর এখানে জোড় পাই প্লাস -1 এর পাওয়ার জোড় সংখ্যা ইনটু আলফা। তার মানে এই যে সলিউশনটা জোড় সংখ্যাও আছে আবার বিজোড় সংখ্যাও আছে, এই জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, আর -1 এর পাওয়ারও জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা একত্রে মিলে কি হয়, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা জোড় বিজোড়ের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হলো জোড় পূর্ণ সংখ্যা আর হলো বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি, 1 নম্বর এবং 2 নম্বরকে, তাহলে আমরা পাই দেখো যে সুতরাং sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই। n কেন লিখছি, n হলো যে কোনো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা। তার মানে এখানে হলো বিজোড় সংখ্যা, এখানে হলো জোড় সংখ্যা, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n, এখানেও বিজোড় সংখ্যা আর এটা হলো জোড় সংখ্যা, বিজোড় হলো যে কোনো পূর্ণ সংখ্যা ইনটু আলফা n বিলংস টু z। তাহলে এই দুইটাকে 1 আর 2 কে কম্বাইন করে আমরা লিখছি কি sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই। n মানে জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, এই n এর মান জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। তাহলে এইটা একটা নতুন আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম যে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। কিভাবে করলাম এখানে, যে এটা কোথা থেকে পেলাম, এটা 1 এবং 2 হতে, এটা এই তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এটা হলো 4 নাম্বার সূত্র। সূত্রের উপর একটা উদাহরণ দিচ্ছি আমরা, যে এই একটা সমীকরণ দেওয়া আছে cos x - cos 2x 2। এটাকে আমরা লিখতে পারি cos x by sin x minus cos 2x by sin 2x equals to 2। এখান থেকে দেখো লসাগু হলো sin 2x into sin x। তাহলে এটাকে লিখতে পারি sin 2x into cos x minus cos 2x into sin x equals to 2। এখানে লসাগু করে এটা গুণ এটা, তাহলে এখানে উপরে দেখো কি হয়, sin a cos b minus cos a sin b। টুয়াইস x কে ধরো a আর x কে ধরো b,
sin a cos b minus cos a sin b, তাহলে sin a minus b, sin twice x minus x নিচে হলো sin twice x into sin x equals to 2, which implies উপরে হয় sin x আর নিচে sin 2x into sin x equals to 2, এই sin x আর এই sin x কাটা যায়, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1 by sin twice x 1 by sin 2x equals to 2, উভয় পক্ষে উল্টে দিলে আমরা পাচ্ছি হলো যে sin 2x equals to half, এটা পাচ্ছি, which implies sin 2x equals to sin pi by 6, half মানে sin 6 sin 30 ডিগ্রি মান হলো half, pi by 6 মানে 30 ডিগ্রি। এখন কি পেলাম আমরা এই যে সূত্রটায় sin থিটা, এটা হলো থিটা, sin থিটা ইকুয়াল টু আর এটা হলো আলফা, এটা হলো আলফা আর এটা হলো থিটা, তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু, সুতরাং twice x ইকুয়াল টু থিটা ইকুয়াল টু n pi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, আলফা মানে হলো pi বাই 6। দেখো খেয়াল করো কি সূত্রটা পেয়েছিলাম, জাস্ট সূত্রটাই লিখলাম আমরা, শুধু আলফার মান হলো pi বাই 6, যে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n pi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা n বিলংস টু z, তাহলে আমাদের এখানে দরকার হলো কত, x এর মান দরকার, তাহলে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে, সুতরাং বা x equals to n pi by 2 plus minus 1 to the power n into pi by 12 n belongs to z, এই হলো আমাদের অ্যানসার, এই একটা সাধারণ সমাধান। আমরা আজকে মোট 10টা সূত্র করতে হবে তোমাদেরকে এই চ্যাপ্টারে, ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারে 10টা সূত্রের মধ্যে আমি 4টা সূত্র প্রমাণ করে এই 4টা সূত্রের উপর 4টা एग्जांपल করিয়েছি তোমাদেরকে, তোমরা সিমিলার एग्जांपलগুলি করে ফেলবে। আমাদের আজকের ক্লাস এখানে শেষ হলো, তোমাদের সবাইকে ধন্যবাদ।